মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এতদিনে প্রথম চ্যাপ্টার শেষ করলাম, আজকে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। আমাদের চ্যাপ্টারের নাম হলো অসিলেটর সার্কিটস। আজকে আমরা এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। মানে এই চ্যাপ্টার বুঝতে গেলে আমাদের যেসব বিষয় জানা খুবই জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হলো অসিলেটর সার্কিট। এই চ্যাপ্টার শেষ করতে 3 লেকচার লাগতে পারে। আজকে আলোচনা করব ইন্ট্রোডাকশন। দেখো, অনেক ইলেকট্রনিক ডিভাইসে কয়েক হার্টজ থেকে কয়েক মেগাহার্টজ কম্পাঙ্ক পাল্লার মধ্যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শক্তির উৎসের প্রয়োজন হয়। বহু ইলেকট্রনিক ডিভাইস আছে যাদের একটা শক্তির প্রয়োজন হয়, সেই শক্তির কম্পাঙ্ক হবে কয়েক হার্টজ থেকে কয়েক মেগাহার্টজের যে কোনো একটা কম্পাঙ্ক। যে ইলেকট্রনিক ডিভাইস দ্বারা এই উচ্চ কম্পাঙ্কের শক্তির উৎস তৈরি করা সম্ভব হয় তাকে বলে অসিলেটর বা স্পন্দক। অসিলেটরের বাংলা করা হয়েছে স্পন্দক। ইলেকট্রনিক যন্ত্রপাতিতে স্পন্দক বা অসিলেটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন রেডিও এবং টিভি ট্রান্সমিটারে এবং রিসিভারের টিউনিং স্টেজে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ তৈরি করতে স্পন্দক ব্যবহার করা হয়। রেডিও, টিভি অন্য ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামতেও অডিও রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্রয়োজন হয়। রাডার, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে স্পন্দক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্পন্দক সাইনোসয়েডাল ও নন সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল মানে হলো সাইন তরঙ্গ বা কোসাইন তরঙ্গ, নন সাইনোসয়েডাল হলো স্কোয়ার বা রেক্টেঙ্গুলার তরঙ্গ তৈরি করতে পারে। এই অধ্যায়ে আমরা আমাদের আলোচনা শুধু সাইনোসয়েডাল অসিলেটরের মধ্যে সীমাবদ্ধ রাখব। সাইনোসয়েডাল স্পন্দক বা অসিলেটর কাকে বলে? যে ইলেকট্রনিক ডিভাইস নির্দিষ্ট কম্পাঙ্কের সাইনোসয়েডাল স্পন্দন বা তরঙ্গ তৈরি করে তাকে বলে সাইনোসয়েডাল অসিলেটর বা স্পন্দক। সাইনোসয়েডাল মানে হলো সাইন বা কোসাইন তরঙ্গ, আমরা যেটা পড়েছি এরকম তরঙ্গ তৈরি করবে, রেক্টেঙ্গুলার বা স্কোয়ার ওয়েভ না। এটা মনে রাখতে হবে যে স্পন্দক কিন্তু কোনো শক্তি সৃষ্টি করে না, বরং শক্তির রূপান্তর করে মাত্র। এটি ডিসি সোর্সকে এসি সোর্সে রূপান্তর করে। স্পন্দনের কম্পাঙ্ক ডিভাইস ধ্রুবক মানে হলো আর এবং সি এর মানের উপর নির্ভর করে। এটা উল্লেখ করা প্রয়োজন যে যদিও অল্টারনেটর 50 হার্টজ কম্পাঙ্কের সাইনোসয়েডাল স্পন্দন তৈরি করতে পারে, কিন্তু তাদেরকে স্পন্দক বলা যায় না। প্রথমত, অল্টারনেটর মেকানিক্যাল ডিভাইস যার ঘূর্ণনশীল অংশ আছে, আর স্পন্দন হলো অঘূর্ণনশীল ইলেকট্রনিক ডিভাইস। একটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর একটা হলো নন মেকানিক্যাল ইলেকট্রনিক। দ্বিতীয়ত, অল্টারনেটর মেকানিক্যাল শক্তিকে এসি শক্তিতে রূপান্তর করে, কিন্তু স্পন্দন ডিসি শক্তিকে এসি শক্তিতে রূপান্তর করে। তৃতীয়ত, অল্টারনেটর উচ্চ কম্পাঙ্কের স্পন্দন তৈরি করতে পারে না, কিন্তু স্পন্দক কয়েক হার্টজ থেকে কয়েক মেগাহার্টজ পর্যন্ত কম্পাঙ্কের স্পন্দন তৈরি করতে পারে। স্পন্দকের সুবিধা কী কী? স্পন্দক হলো অঘূর্ণনশীল ডিভাইস, এতে ঝামেলা কম, টিকে বেশি দিন। অঘূর্ণনশীল ডিভাইস হওয়ার কারণে এর অপারেশনের সময় কোনো শব্দ হয় না। স্পন্দক 20 হার্টজ থেকে 1000 মেগাহার্টজ 100 মেগাহার্টজ পর্যন্ত বিস্তৃত পাল্লার কম্পাঙ্ক তৈরি করতে পারে। প্রয়োজন মতো স্পন্দনের কম্পাঙ্ক পরিবর্তন করা যায়। এর কম্পাঙ্ক স্থিতিশীলতা বেশ ভালো, মানে এটার কম্পাঙ্ক অপারেট করার সময় চেঞ্জ হয় না। এর দক্ষতা অনেক বেশি। এখন আমরা শিখব সাইনোসয়েডাল স্পন্দনের প্রকারভেদ। সাইনোসয়েডাল স্পন্দন দুই রকম হতে পারে। একটা হলো ড্যাম্পড, এটা হলো ড্যাম্পড, এটা কোনো কাজে লাগে না। এর বাংলা করা হয়েছে দমিত ড্যাম্পড অসিলেশন বা দমিত স্পন্দন। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত, এটিকে বলে অদমিত স্পন্দন বা আনড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড অসিলেশন, দমিত স্পন্দন, আনড্যাম্পড অসিলেশন, অদমিত স্পন্দন। এটা আমাদের কোনো কাজে লাগে না, এটা আমাদের কাজে লাগে। দ্বিতীয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। দমিত স্পন্দন, আমরা চিত্র দেখেছি, এখন একটু আলোচনা করি। যে স্পন্দনের বিস্তার, নট ফ্রিকোয়েন্সি অনলি অ্যাম্পলিটিউড, যে স্পন্দনের বিস্তার সময়ের সাথে সাথে কমতে থাকে, আস্তে আস্তে কমতেই থাকে, তাকে দমিত স্পন্দন বলে। উপরের চিত্রে এটি দেখানো হয়েছে।
যে সিস্টেমে স্পন্দন তৈরি করে তার শক্তি ক্ষয় হয় এবং প্রত্যেকটি স্পন্দনে কিছু শক্তি ক্ষয় হয়। তাহলে তোমার দমিত স্পন্দন কোন ধরনের সার্কিট হয়? যে সার্কিটে অনবরত শক্তি ক্ষয় হয়। এই শক্তি ক্ষয় যদি কোনোভাবে পূরণ করা সম্ভব না হয় বা পূরণ করার ব্যবস্থা না থাকে, তাহলে ড্যাম্পড অসিলেশন সৃষ্টি হয়, বিস্তার আস্তে আস্তে কমতে থাকে, এক সময় তরঙ্গটাই ভ্যানিশ হয়ে যায়। অদমিত স্পন্দন, আনড্যাম্পড অসিলেশন, যে স্পন্দনের বিস্তার সময়ের সাথে কোনো পরিবর্তন হয় না, সবসময় একই থাকে, স্থির থাকে, তাকে বলে অদমিত স্পন্দন। দ্বিতীয় চিত্রে আমরা যেটা দেখেছি এটা হলো অদমিত স্পন্দন। যে সিস্টেমে এই স্পন্দন তৈরি করা হয় তারও শক্তি ক্ষয় হয়, কিন্তু সঠিক সময়ে সঠিক ফেজে এই শক্তি সরবরাহ করা হয়, ক্ষয়পূরণ করা হয়, ফলে এর বিস্তার সবসময় একই থাকে। উল্লেখ্য, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে অদমিত স্পন্দন ব্যবহার করার জন্য স্পন্দকের সাহায্যে অদমিত স্পন্দন তৈরি করা হয়। তাহলে আমরা যে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করি সবই আনড্যাম্পড অসিলেশন, অদমিত স্পন্দন। দমিত স্পন্দন আমরা ব্যবহার করি না। এখন এই চ্যাপ্টারের মূল যেটা বেসিক কনসেপ্ট সেটা হলো স্পন্দক সার্কিট। এইটা বুঝলে তুমি বুঝতে পারবে কেন স্পন্দন সৃষ্টি হয়। এটা না বুঝলে তুমি পরের প্রশ্নগুলো পড়লেও তোমার কনসেপ্ট কখনো ক্লিয়ার হবে না। এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। স্পন্দক সার্কিট, অসিলেটর সার্কিট, এইটা হলো আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। খেয়াল করো, যে সার্কিট যে কোনো কাঙ্ক্ষিত কম্পাঙ্কের বৈদ্যুতিক স্পন্দন তৈরি করতে পারে তাকে স্পন্দক সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট বলে। যে সার্কিট যে কোনো কাঙ্ক্ষিত কম্পাঙ্কের কয়েক হার্জ থেকে কয়েক মেগাহার্জ পাল্লা কম্পাঙ্কের যে কোনো কম্পাঙ্কের বৈদ্যুতিক স্পন্দন তৈরি করতে পারে তাকে স্পন্দক সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট বলে। এটি ইংরেজিতে বলা হয়েছে এ সার্কিট হুইচ প্রডিউসেস ইলেকট্রিক্যাল অসিলেশন অফ এনি ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি ইজ নোন অ্যাজ অ্যান অসিলেটরি সার্কিট অর ট্যাঙ্ক সার্কিট। এটা আর একটা পপুলার নাম হলো ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিটে মেইনলি দুটো কম্পোনেন্ট থাকে, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, ধারক এবং আবেশক। এরা পরস্পরভাবে সমান্তরালভাবে যুক্ত থেকে একটি স্পন্দক সার্কিট তৈরি করে। এই সার্কিট যে বৈদ্যুতিক স্পন্দন তৈরি করবে তার কম্পাঙ্ক এল ও সি এর মানের দ্বারা নির্ণয় করা যায়। কিভাবে স্পন্দন তৈরি করবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ধরি ডিসি সোর্স দ্বারা ধারকটিকে নিচের প্রথম চিত্রের ন্যায় পোলারিটিতে চার্জিত করা হলো। নিচের চিত্রে আমরা যাই, এই চিত্রটাই আমরা আজকে আলোচনা দেখব। মূল হলো এই চিত্রটা। খেয়াল করো, এই জন্য আমাদের ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিটের 4টা অবস্থায় দেখানো হয়েছে। প্রথমে আমরা কি করলাম, ট্যাঙ্ক সার্কিটে যে কোনো ভাবক ডিসি সোর্স দ্বারা ডিসি সোর্স প্রয়োগ করলাম। ডিসি সোর্স প্রয়োগ করার সাথে সাথে ক্যাপাসিটর চার্জিত হবে এবং চার্জিত হলো আমরা ধরে নিলাম এই পোলারিটিতে, অন্য পোলারিটি হতে পারে, আমরা এখানে যে কোনো একটা ধরতে হবে তাই ধরলাম। উপরের পাত এই ইলেকট্রনের ঘাটতি হওয়ার কারণে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, আর নিচের পাত ইলেকট্রনের আধিক্য হওয়ার কারণে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। প্রথমে আমরা কোনো একটা ডিসি সোর্স দ্বারা ক্যাপাসিটরকে চিত্রের ন্যায় পোলারিটিতে চার্জিত করব। উপরের পাত পজিটিভ, নিচের পাত নেগেটিভ। পজিটিভ মানে ইলেকট্রনের ঘাটতি, নেগেটিভ মানে ইলেকট্রনের আধিক্য। এরপর আমরা সুইচটা অন করে দিলাম। সুইচ অন মানে হলো এখানে বন্ধ করা, সুইচ ক্লোজ করাও যা, অন করাও তা। আমরা সুইচ অন করে দিলাম। এখন খেয়াল করো, ইলেকট্রনে এখানে আধিক্য, এখানে ঘাটতি, তাহলে অবশ্যই এখান থেকে এখানে ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহিত হবে। আর এই পাশে ইলেকট্রন কমতে থাকবে, ওই পাশে ইলেকট্রন বাড়তে থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রনের প্রবাহের দিক এইটা, কিন্তু কনভেনশনাল কারেন্ট ডিরেকশন এই দিকে। তাহলে আমরা এটাও মনে রাখলাম, ইলেকট্রন প্রবাহিত হবে এইদিকে আর কারেন্ট প্রবাহিত হবে এইদিকে। এবার একটা জিনিস খেয়াল করো, যখনই ইলেকট্রন প্রবাহিত হওয়া শুরু করলো তখনই কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হবে, এবং যখনই ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট যাবে তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তাহলে চার্জ যাচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড এই কারেন্টকে বা ইলেকট্রনের প্রভাবকে বাধা দিবে। বাধা দেওয়ার ফলে এর সর্বোচ্চ মানে পৌঁছাতে কিছু সময় লাগবে। এক সময় ম্যাক্সিমাম কারেন্ট সৃষ্টি হবে, ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ডের মান সবচেয়ে বেশি হবে, কারেন্টের মান সবচেয়ে বেশি হবে। তাহলে আবার বলি, কারেন্টের মান সবচেয়ে বেশি হলো,
ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ হয়ে গেল। আগে ক্যাপাসিটরের শক্তি ছিল ইলেকট্রিক্যাল এনার্জি, এখন পুরো ইলেকট্রিক্যাল এনার্জি লস, পুরো ইলেকট্রিক্যাল এনার্জি হয়ে গেছে। কারেন্টের মান যদি সর্বোচ্চ, ইন্ডাক্টরের ম্যাগনেটিক এনার্জি সর্বোচ্চ। আগে ছিল ক্যাপাসিটরে ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জি এখন জিরো, কারণ ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ। এখন কারেন্টের মান ম্যাক্সিমাম, কারেন্টের মান ম্যাক্সিমাম হওয়ার কারণে ইন্ডাক্টরের ম্যাগনেটিক এনার্জি সবচেয়ে বেশি। এখন খেয়াল করো, আমরা পড়েছি উচ্চ মাধ্যমিকে লেন্জের সূত্র। লেন্জের সূত্র কি করবে? যেহেতু এখন কারেন্ট বন্ধ, তখন সে বলবে যে না কারেন্ট যাও, এই ইন্ডাক্টর বলবে যে কারেন্ট সৃষ্টি হবে। কারেন্ট কোন দিকে সৃষ্টি হবে? আগের দিকে। যেহেতু আগের দিকে কারেন্ট গেছিল, এখন সেটা বন্ধ। যে কারেন্ট সৃষ্টি হয় কারেন্টকে বাধা দেয়। যেহেতু কারেন্ট বন্ধ হয়ে গেছে, এখন আবার কারেন্ট চালু করবে আগের ডিরেকশনে। এখনো কারেন্ট এদিকেই যাবে, এখনো কারেন্ট ঠিক আছে। আবার এদিকে কারেন্ট চলাচল শুরু করবে, ইলেকট্রন এদিকে চলাচল শুরু করবে। তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ, ম্যাগনেটিক ফিল্ড খেয়াল করো, লেন্জের সূত্র অনুযায়ী এদিকে আবার কারেন্ট চলাচল শুরু করবে। তাহলে ইলেকট্রনের দিকে চলাচল শুরু করবে, এই পাশে ইলেকট্রনের ঘাটতি পড়বে, হয়ে যাবে পজিটিভ চার্জ। আর এই পাশে ইলেকট্রনের আধিক্য হওয়ার কারণ হবে নেগেটিভ চার্জ। চার্জিত হতে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে, একসময় কারেন্ট জিরো হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ড জিরো, ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাবে। এখন খেয়াল করো, এখন কিন্তু তোমার এই পর্যন্ত ধাপগুলো একটু মনে রেখো। এরপরে ঠিক উল্টাটা শুরু হবে, আবার ইলেকট্রনের দিকে চলাচল শুরু করবে, ইলেকট্রন চলাচল শুরু করবে এদিকে, আর কারেন্ট যাবে এদিকে। আগে ঠিক উল্টা, আগে ঠিক এতক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্টের ডিরেকশন ছিল এন্টি ক্লকওয়াইজ, ইলেকট্রনের ডিরেকশন ছিল ক্লকওয়াইজ, আর এখন হবে ইলেকট্রনের ডিরেকশন ক্লকওয়াইজ, কারেন্টের ডিরেকশন এন্টি ক্লকওয়াইজ। আবার কারেন্ট চলাচল শুরু হবে, এটা ইলেকট্রনের প্রবাহের দিক, এটা কারেন্ট প্রবাহের দিক। আবার ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, এই ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট চলাচলে বাধা দিবে, ফলে কারেন্টের সর্বোচ্চ মানে পৌঁছাতে কিছু সময় নেবে, একসময় কারেন্টের মান সর্বোচ্চ হবে, ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে, এবং ম্যাগনেটিক ফিল্ডের ইন্ডাক্টরে কারেন্টের মান সর্বোচ্চ হওয়ার কারণে ম্যাগনেটিক এনার্জি সবচেয়ে বেশি হবে। আবার তোমার তাহলে কি হলো? একটা চক্রাকার, সম্পূর্ণটাই ইলেকট্রিক্যাল এনার্জি, সম্পূর্ণটাই ম্যাগনেটিক এনার্জি, সম্পূর্ণটাই ইলেকট্রিক্যাল এনার্জি, সম্পূর্ণটাই ম্যাগনেটিক এনার্জি। তাহলে তোমার এনার্জির রূপান্তর চলতেই থাকবে, এনার্জির রূপান্তর চলতে থাকবে, এবং কারেন্টের ডিরেকশন একবার অ্যান্টিক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ। তাহলে কি দুইটা ঘটনা বারবার ঘটতেই থাকবে, অনবরত কনভার্সন হবে, সম্পূর্ণ ইলেকট্রিক্যাল এনার্জি ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হবে, আবার সম্পূর্ণ ম্যাগনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। আর একটা চলতে থাকবে, কারেন্টের ডিরেকশন অনবরত চেঞ্জ হবে, বা ইলেকট্রনের ডিরেকশন। কারেন্টের ডিরেকশন একবার ছিল, প্রথমে ছিল অ্যান্টিক্লকওয়াইজ, এখন হলো ক্লকওয়াইজ। এটা বারবার চলতেই থাকবে। তাহলে বোঝা গেল এই যে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয় বা ইলেকট্রনের ডিরেকশন চেঞ্জ হয়, এর মানে হলো তারা অসিলেশন সৃষ্টি করে, অসিলেশন সৃষ্টি করে, স্পন্দন সৃষ্টি করে, এবং স্পন্দন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। যদি আদর্শ অসিলেটর হয় চলতেই থাকবে, একবার শুধু চার্জিত করে দিলে চলতেই থাকবে, আর অবিরামভাবে চলবে, কখনো থামবে না, যদি আমরা সুইচ অফ না করি, সুইচ ওপেন না করি। আশা করি বুঝতে পেরেছ। যা উপরে আলোচনা করলাম সেটাই এখানে বলা হয়েছে, কোনো অসুবিধা আশা করি নাই। এখন দেখো, আমরা একটা কথা বলেছিলাম, যদি আদর্শ অসিলেটর হয় তাহলে অবিরামভাবে স্পন্দন চলতে থাকবে, কিন্তু আদর্শ অসিলেটর তো নাও হতে পারে। খেয়াল করো, যদি ট্যাঙ্ক সার্কিটে কোনো শক্তি ক্ষয় না থাকে, তাহলে তড়িৎ শক্তি, চুম্বক শক্তি অবিরাম বিনিময়ে চলতে থাকে, যেটা আগেই বলেছি। কিন্তু এবং কারেন্ট বা ইলেকট্রনের ডিরেকশন অনবরত চেঞ্জ হতে থাকে, ফলে স্পন্দনের সৃষ্টি হয়। কিন্তু বাস্তবে ট্যাঙ্ক সার্কিটের ইন্ডাক্টরের রেজিস্টিভ এবং রেডিয়েশন জনিত ক্ষয় আছে, এবং ক্যাপাসিটরে ডাইলেকট্রিক জনিত ক্ষয় আছে। সুতরাং অবশ্যই ক্ষয় থাকবে, শক্তি ক্ষয় থাকবে না এটা ভাবা যায় না, শক্তি ক্ষয় হবে। প্রতি চক্রে গ্রহণকৃত শক্তির একটি ক্ষুদ্র অংশ ক্ষয় হয়, ফলে বিস্তার আস্তে আস্তে কমতে থাকে, একসময় বিস্তার শূন্য হয়ে যায়।
এবং স্পন্দন বন্ধ হয়ে যায়। তাই ট্যাঙ্ক সার্কিটে নিজে একটি দমিত স্পন্দন সৃষ্টি করবে, যা নিচের চিত্রে দেখানো হয়েছে। এই ধরনের ড্যাম্পড অ্যাসিলেশন তৈরি করবে, যা আমরা আশা করি না। ঠিক আছে, প্রথমে বিস্তার বেশি থাকবে, শক্তি ক্ষয়ের কারণে বিস্তার আস্তে আস্তে কমবে, তারপর একসময় পুরো শক্তিটাই শেষ হয়ে যাবে, স্পন্দনে শেষ হয়ে যাবে। কিন্তু এটা আমাদের কাঙ্ক্ষিত না। আমাদের কাঙ্ক্ষিত কি? আনড্যাম্পড অসিলেশন। সেটা কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখব। এখন দেখো, ট্যাঙ্ক সার্কিট যে কম্পাঙ্ক সৃষ্টি হয়, আমরা আগেই বলেছি সেটা নির্ধারিত হয় সার্কিট ধ্রুবক দ্বারা। সার্কিট ধ্রুবক আবার এল ও সি দ্বারা নির্ধারিত হয়। এখন দেখো, আমরা জানি ট্যাঙ্ক সার্কিটের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/2 √L/C। এখানে দেখা যাচ্ছে ট্যাঙ্ক সার্কিটের কম্পাঙ্ক বা অসিলেশনের কম্পাঙ্ক আবেশ গুণাঙ্ক এল এবং ধারকত্ব সি এর মানের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ট্যাঙ্ক সার্কিটের কম্পাঙ্ক বা স্পন্দনের কম্পাঙ্ক ইন্ডাকট্যান্স এর বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং সি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এর মানে হলো সি এবং এল যদি বাড়ে তাহলে এফ এর মান কমে। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন, এল যদি বাড়ে তাহলে বোঝা গেল ইন্ডাক্টর বেশি বাধা দেয়। বেশি বাধা দিতে দেয় এর অর্থ হলো কারেন্ট সর্বোচ্চ মানে পৌঁছাইতে বেশি সময় লাগে। অর্থাৎ একটা চক্র সম্পন্ন হতে বেশি সময় লাগে। আবার সি যদি বেশি হয়, ধারকত্ব বেশি মানে কি, ক্যাপাসিটার সাইজ বেশি, সেটা তোমার ডিসচার্জ হতে বেশি সময় লাগে, চার্জ দিতে হতে বেশি সময় লাগে। এই ডিসচার্জ হতে বেশি সময় লাগে অর্থাৎ কি, পর্যায়কাল বেড়ে যায়। তাহলে আমরা দেখলাম এল এবং সি যদি দুটোই বাড়ে তাহলে পর্যায়কাল বাড়বে, আর পর্যায়কালের কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক, তাহলে অবশ্যই কম্পাঙ্ক কমে যাবে। ঠিক ভাইসি ভার্সা, উল্টোভাবে বলা যায়, এল আর সি এর মান যদি কমে তাহলে পর্যায়কালও কমবে, আর পর্যায়কাল কমলে কম্পাঙ্ক বাড়বে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা অদমিত ট্যাঙ্ক সার্কিট তৈরি করতে পারি, অদমিত স্পন্দন তৈরি করতে পারি, এমন একটা ট্যাঙ্ক সার্কিট তৈরি করতে পারি। উপরের আলোচনা থেকে বোঝা গেল ট্যাঙ্ক সার্কিট নর্মালি তুমি যদি কোনো বাড়তি ব্যবস্থা না নাও, আমরা যেভাবে আলোচনা করেছি যদি এইভাবে ট্যাঙ্ক সার্কিট তৈরি করো, কোনো ব্যবস্থা রাখলে না, তাহলে অবশ্যই ট্যাঙ্ক সার্কিট দমিত স্পন্দন তৈরি করবে। কিন্তু এটার বাস্তব কোনো ব্যবহার নাই। আমাদের বাস্তব ব্যবহার আছে হলো বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে আমরা যে স্পন্দন ব্যবহার করি সেটা হলো নিরবিচ্ছিন্ন অদমিত স্পন্দন। ট্যাঙ্ক সার্কিটে অদমিত স্পন্দন পাওয়ার জন্য ট্যাঙ্ক সার্কিটে নির্দিষ্ট সময় বিরতিতে যথাযথ পরিমাণ শক্তি সরবরাহ করা প্রয়োজন হয়, যাতে শক্তি যতটুকু ক্ষয় হয়েছে ততটুকু পূরণ হয়। ঠিক একজাক্টলি ততটুকু, বাড়তিও দেওয়ার দরকার নেই, কমও দেওয়ার দরকার নেই। ট্যাঙ্ক সার্কিটের চিত্র থেকে আমরা দেখছি যখন ট্যাঙ্ক সার্কিটে শক্তি সরবরাহ করা হয় তখন শক্তির পোলারিটি যেন ওই সময়ে বিদ্যমান শক্তির পোলারিটির সমান হয়। ঠিক আছে, তাহলে কি প্রথম শর্ত কি, আমরা যখন শক্তি সরবরাহ করব তখন ট্যাঙ্ক সার্কিটের যে শক্তির পোলারিটি, আমাদের সরবরাহিত শক্তির পোলারিটি সেম হতে হবে, না হলে তো সে বরং আরো শক্তি আরো বেশি ক্ষয় করবে। যদি বিপরীত পোলারিটি শক্তি প্রয়োগ করা হয় তাহলে স্পন্দন বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমাদের লক্ষ্য অর্জিত হলো না। আমরা এখন একটু আলোচনা করব। দেখো, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো এ ধরনের একটা স্পন্দন তৈরি করা। সময়ের সাথে সাথে বিস্তারের মানে কোনো পরিবর্তন হবে না। কম্পাঙ্ক তো অলওয়েজ, ড্যাম্পড অসিলেশনেও কম্পাঙ্ক পরিবর্তন হয় না, এখানেও কোনো কম্পাঙ্ক, আরেকবার বলি, ড্যাম্পড অসিলেশনে কিন্তু বিস্তার কমে গেছে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে আনড্যাম্পড অসিলেশনে তো কম্পাঙ্কের পরিবর্তন হবে না। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো বিস্তার যেন সময়ের সাথে পরিবর্তন না হয়। এটা কিভাবে হতে হয় দেখো, সব শেষে বলা যায় ট্যাঙ্ক সার্কিটে অদমিত স্পন্দন পাওয়ার জন্য নিম্নের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। প্রথম শর্ত কি, সরবরাহিত শক্তির পরিমাণ এমন হতে হবে যে তা অবশ্যই ট্যাঙ্ক সার্কিটের শক্তি ক্ষয়। শক্তি ক্ষয় মানে হলো তোমার ইন্ডাক্টর শক্তি ক্ষয় করা হলো রেজিস্টিভ এবং রেডিয়েশন দুইভাবে, আর ক্যাপাসিটার শক্তি ক্ষয় হলো ডাইলেকট্রিক ক্ষয়। এই দুই ক্ষয়ের জন্য পূরণ হয় এবং সার্কিট থেকে লোড দ্বারা অপসারিত এসি শক্তিকে ক্ষয় পূরণ করতে পারে। মানে আমরা যে তোমার কোনো একটা সার্কিটের সাথে যে এই অসিলেটর সার্কিট লাগাবো
তার এই শক্তি তো ওই সার্কিটে চলে যাবে, তাহলে সেই ক্ষয় তো পূরণ হতে হবে। তাহলে আমরা আবার বলি, ট্যাঙ্ক সার্কিটে অদমিত স্পন্দন পাওয়ার জন্য নিম্ন শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। প্রথমে কি বলছে, সরবরাহিত শক্তির পরিমাণ এমন হবে যেন ট্যাঙ্ক সার্কিটের শক্তি ক্ষয় এবং সার্কিট থেকে লোড দ্বারা অপসারিত এসি শক্তিকে পূরণ করতে পারে। যেমন যদি ট্যাঙ্ক সার্কিটের শক্তি ক্ষয় 5 মিলিওয়াট হয় এবং এসি আউটপুট 100 মিলিওয়াট হয়, তাহলে আমাদের ট্যাঙ্ক সার্কিটে সবসময় 105 মিলিওয়াট ক্ষমতা সরবরাহ করতে হবে। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, ট্যাঙ্ক সার্কিটের স্পন্দনের কম্পাঙ্ক ও সরবরাহিত শক্তির কম্পাঙ্ক সমান হতে হবে। যে এসি শক্তি তুমি সরবরাহ করবা তার কম্পাঙ্ক আর ট্যাঙ্ক সার্কিটের কম্পাঙ্ক সমান হতে হবে। ট্যাঙ্ক সার্কিটের স্পন্দনের দশা ও সরবরাহিত শক্তির দশা একই হতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে মতামত দিবা। আজকে তোমাদের শুধু এটাই পড়ালাম, এটি হলো বেসিক কনসেপশন। বেসিক কনসেপশনটা বুঝতে পারলে পরেরগুলো তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে আমাদের মূল কথাটা হলো কি, এমন একটা সার্কিট তৈরি করবা যে সার্কিটে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর প্যারালালি কানেক্টেড থাকবে আর একটা সুইচ থাকবে। প্রথমে আমরা ডিসি সোর্স দ্বারা ক্যাপাসিটরকে চার্জিত করব। যে কোনো একটা পোলারিটিতে আমরা আলোচনা করার সময় যে পোলারিটি দিচ্ছি এটা দিলে তোমাদের এই বর্ণনার সাথে বা লেখার সাথে মিলবে। এই পোলারিটিতে আমরা চার্জিত করব। তারপরে সে এই ক্যাপাসিটর একবার তো চার্জিত হলো, তারপরে ডিসচার্জ হওয়া শুরু হবে। যখনই ডিসচার্জ হওয়া শুরু হবে কারেন্ট সৃষ্টি হবে। সেই কারেন্ট যখনই ইন্ডাক্টরের ভিতরে যাবে, ইন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড এই কারেন্টকে বাধা দিবে, ফলে সর্বোচ্চ মানে পৌঁছতে কিছু সময় লাগবে। কারেন্টের মান যখন সর্বোচ্চ হবে তখন ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ, মানে তোমার ক্যাপাসিটরের ভিতরে যে ইলেকট্রিক্যাল এনার্জি ছিল পুরো এনার্জি লস। এবং কারেন্টের মান সর্বোচ্চ হওয়ার কারণে তোমার ইন্ডাক্টরের ভিতরে যে ম্যাগনেটিক এনার্জি সঞ্চিত হবে সেটার মান ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমাদের এখানে শক্তি রূপান্তর হয়েছে, পুরো ইলেকট্রিক এনার্জি লস, আমাদের ঠিক সমপরিমাণ ম্যাগনেটিক এনার্জি সৃষ্টি হয়েছে। এবং এই ম্যাগনেটিক এনার্জি আবার কি করবে, বা ম্যাগনেটিক ফিল্ড কি করবে, তোমার লেন্জের সূত্র অনুযায়ী আগে যেদিকে কারেন্ট ছিল, মানে কারেন্ট এখন আবার তোমার কমতে দিবে না। আগে হলো কারেন্ট বাড়তে দেয় না, এখন আবার কমতে দিবে না। তা কমতে না দেওয়ার শর্ত কি, যেহেতু ক্যাপাসিটরের কারেন্ট কন্ডাকশন শেষ, তাহলে আবার কারেন্ট উল্টো একই দিকে প্রবাহিত হবে। আগে যেদিকে ছিল সেই দিকে প্রবাহিত হবে। সেই দিকে প্রবাহিত হওয়ার কারণে ইলেকট্রন প্রবাহের দিকে উল্টে গেল, কারেন্টের ডিরেকশন সেম থাকলো। ফলে এই কারেন্টের কারণে তোমার আবার ক্যাপাসিটর ইন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে, ম্যাগনেটিক এনার্জি কমতে থাকবে, ক্যাপাসিটরে তোমার ইলেকট্রিক এনার্জি আবার বাড়তে থাকবে। আবার ক্যাপাসিটর ফুলি চার্জড হবে, ম্যাগনেটিক এনার্জি ইলেকট্রিক এনার্জি সম্পূর্ণটা ইলেকট্রিক এনার্জি কনভার্ট হলো, ম্যাগনেটিক এনার্জি আবার জিরো হয়ে গেল। এই ঘটনা বারবার ঘটতেই থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।